কিছু বাড়ি শুধু ইট পাথর দিয়ে তৈরি হয় না। কিছু বাড়ির দেওয়ালের ভেতর লুকিয়ে থাকে এমন কিছু ইতিহাস, যা জানার পর হয়তো আপনি আর কোনো অন্ধকার ঘরকে আগের মতো দেখবেন না। আজ আমরা যাব এমন কয়েকটি অভিশপ্ত বাড়ির গল্পে, যেখানে মানুষ দেখেছে অদৃশ্য ছায়া, শুনেছে মৃত মানুষের কণ্ঠস্বর, আর প্রত্যক্ষ করেছে এমন কিছু ঘটনা যার কোনো সহজ ব্যাখ্যা নেই। এগুলো কি সত্যিই আত্মার উপস্থিতি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? তাহলে আলোটা জ্বালিয়ে রাখুন, কারণ আজকের গল্প শুরু হচ্ছে এখনই। আপনি দেখছেন উডকম ডট। অ্যাড এবং লোরেন ওয়ারেনের প্যারানরমাল বা অতিপ্রাকৃত ঘটনা অনুসন্ধানের জগতে খুব পরিচিত নাম। কথিত আছে তারা অনেক ভৌতিক ঘটনা তদন্ত করেছিলেন এবং বেশ কিছু এক্সেসরিজম বা আত্মা তাড়ানোর কাজেও যুক্ত ছিলেন। তবে তাদের জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা তাদেরও ভয় পাইয়ে দিয়েছিল। ঘটনাটি স্মল পরিবারকে ঘিরে, স্মল পরিবারের নতুন বাড়ি। তো ঘটনাটির শুরু 1973 সালে আমেরিকার পেনসিলভেনিয়ায়। জ্যাক ও জনেট স্মল তাদের দুই মেয়েকে নিয়ে একটি পুরনো ডুপ্লেক্স বাড়িতে থাকতে শুরু করেন। তাদের আগের বাড়িটি একটি হারিকেনের বন্যায় ধ্বংস হয়ে গিয়েছিল, তাই তারা নতুন বাড়িতে নতুন জীবন শুরু করার আশা করছিলেন। শুরুতে সব কিছু ভালোই চলছিল। কয়েক মাসের মধ্যে জ্যাক চাকরিতে পদোন্নতি পান। এরপর তিনি বাড়িটি সুন্দরভাবে সংস্কার করার সিদ্ধান্ত নেন। কিন্তু বাড়ির মেরামত ও সংস্কারের কাজ শুরু হওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। বাড়ির জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেত। মেরামতের কাজে ব্যবহৃত জিনিস, যন্ত্রপাতি কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যেত, আবার কিছুক্ষণ পর নিজে থেকেই আগের জায়গায় ফিরে আসতো। একটি ঘরের দেওয়ালে অদ্ভুত কালো দাগ ছিল। জ্যাক দেয়ালে কয়েক স্তর রং করালেও কয়েকদিন পর সেই কালো দাগ আবার দেখা দিত। বাড়ির আলো মাঝে মাঝে নিজে থেকেই জ্বলতে নিভতে শুরু করত। একদিন সন্ধ্যায় জ্যাক টিভি দেখছিল। হঠাৎ টিভিতে আগুন ধরে যায়। বাড়ির বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করার জন্য কয়েকজন ইলেকট্রিশিয়ানকে ডাকা হলেও তারা কোনো ত্রুটি খুঁজে পায়নি। আরেক রাতে বাড়ির রেডিও মাঝরাতে প্রচণ্ড শব্দে বাজতে শুরু করে। জ্যাক ভেবে নেয় হয়তো তার মেয়েরা দুষ্টুমি করছে, কিন্তু ড্রয়িং রুমে গিয়ে সে দেখে রেডিওটি নিজে থেকেই বাজছে, অথচ সেটি বিদ্যুতের সঙ্গে সংযুক্তই ছিল না। এমন ঘটনা বারবার ঘটতে থাকে। টিভি ও রেডিও নিজে থেকেই চালু হয়ে যেত। ড্রয়ার ও ক্যাবিনেট নিজে থেকেই খুলে যেত। কখনো আবার বাড়ির তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে প্রচণ্ড ঠান্ডা হয়ে যেত। জ্যাক ও জনেটের বেডরুমের বাথরুম সংস্কার করার পর দিন জনেট সেখানে অনেকগুলো আঁচড়ের দাগ দেখতে পায়। মনে হচ্ছিল যেন কোনো প্রাণী সারা রাত বাথরুমের ভেতর আটকা পড়েছিল। এরপর পরিবারটির ভয় আরও বাড়তে থাকে। একদিন জনেট মনে করে পাশের ঘর থেকে তার শাশুড়ি তাকে ডাকছে, কিন্তু সেখানে গিয়ে শাশুড়িকে জিজ্ঞেস করলে তিনি বলেন তিনি মোটেও জনেটকে ডাকেননি। এরপর পরিবারের সদস্যরা প্রায় মনে করতে থাকে কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, কিন্তু কাউকে দেখা যেত না। এক রাতে জ্যাক ও জনেট তাদের মেয়ের ঘর থেকে ভয়ঙ্কর চিৎকার শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন মেয়েটি ঘরের এক কোণে তাকিয়ে প্রচণ্ড ভয় পেয়েছে। সে বারবার বলছিল সেই কোণে কোনো এক ভয়ঙ্কর কিছু আছে, যা বাতাসে ভেসে আছে। কিন্তু জ্যাক ও জনেট সেখানে কিছুই দেখতে পাননি। পরের সন্ধ্যায় জনেট রান্নাঘরে কাজ করার সময় প্রচণ্ড ঠান্ডা বাতাস অনুভব করে। সে ভাবে হয়তো রান্নাঘরের জানালা খোলা, কিন্তু জানালা বন্ধ ছিল। পেছনে ফিরে তাকাতেই সে দেখতে পায় একটি কালো ছায়া বাতাসে ভাসছে। ছায়াটির কোনো মুখ ছিল না, তবুও জনেটের মনে হচ্ছিল সেটি সরাসরি তার দিকে তাকিয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে জনেটের কাছে আসে, তারপর তার পাশ দিয়ে চলে গিয়ে দেওয়ালের ভিতর দিয়ে অদৃশ্য হয়ে যায়। সেদিন জনেটের শাশুড়িও জানান যে তিনিও একটি কালো ছায়া দেখেছেন। এরপর ধীরে ধীরে পরিবারের প্রায় সবাই সেই ছায়াটি দেখতে শুরু করে। জ্যাক ও জনেট বুঝতে পারেন তাদের বাড়িতে হয়তো কোনো অশরীরী আত্মার উপস্থিতি রয়েছে। যেহেতু আত্মাটি তখনও সরাসরি তাদের ক্ষতি করছিল না, তারা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করেন। সন্তানদের জন্মের পর পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। কিছুদিন পর জ্যাক ও জনেটের যমজ কন্যা সন্তান জন্ম নেয়।
এরপর থেকে এই বাড়ির ঘটনাগুলো আরও ভয়ঙ্কর হয়ে যায়। একদিন জ্যাক তার মেয়েদের সঙ্গে লিভিং রুমে বসেছিল। হঠাৎ সিলিং থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হচ্ছিল কেউ যেন ওপর থেকে কিছু খুলছে। জনেট ওপরে তাকিয়ে আতঙ্কিত হয়ে যায়। সে দ্রুত ছোট মেয়েকে নিজের দিকে টেনে নেয়। ঠিক তখনই একটি বড় জারবাতি সিলিং থেকে নিচে পড়ে যায়। এরপর জ্যাক চার্জে গিয়ে একজন পুরোহিতকে বাড়ির ঘটনাগুলো জানায়। পুরোহিত তার বাড়িতে এসে আশীর্বাদ করে যায়। এরপর কিছুদিনের জন্য সব অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে যায়। কিন্তু কিছুদিন পর আবার সব শুরু হয়ে যায়, এবার আরও ভয়ঙ্করভাবে। কখনো রান্নাঘরের যন্ত্রপাতি নিজে থেকেই নড়ত, কখনো বাল্ব বিস্ফোরিত হয়ে যেত। পরিবারের সদস্যরাও বিভিন্নভাবে আহত হতে থাকেন। একদিন পুরোহিত আশীর্বাদ করার পরেই পরিবারের কুকুরটি অদ্ভুতভাবে ছটফট করতে শুরু করে এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। তারপর চোখের সামনে কুকুরটি হাওয়ায় উঠে গিয়ে পেছনের দেওয়ালে গিয়ে আছড়ে পড়ে। কুকুরটি গুরুতরভাবে আহত হয়। এই ঘটনার পর জ্যাক ও জনেট বুঝতে পারেন বিষয়টি আর সাধারণ কিছু নয়। তারা মনে করতে শুরু করেন যে বাড়িতে অশরীরী শক্তি তাদের পরিবারের ক্ষতি করতে চাইছে। অনেক পুরোহিত এসে বাড়িতে আশীর্বাদ করলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। জ্যাক বাড়িতে এক্সোরিজম করার অনুমতি চায়, কিন্তু এসব ঘটনার কোনো প্রমাণ না থাকায় চার্চ তাকে অনুমতি দেয়নি। এর মধ্যে বাড়িটিতে জ্যাকের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। আবার বাড়িটি বিক্রি করার জন্য কোনো ক্রেতাও পাওয়া যাচ্ছিল না। তাই জ্যাক ও জনের চাইলেও বাড়িটি ছেড়ে যেতে পারছিল না। বছরের পর বছর কেটে গেল, কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। শেষ পর্যন্ত কেউ তাদের অ্যাড ও লোরেন ওয়ারেনের কথা জানায়। অ্যাড ও লোরেন ওয়ারেন কি স্মল পরিবারকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বাঁচাতে পারবে, নাকি সামনে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে? স্মল পরিবারের উপর অদ্ভুত ঘটনাগুলো আরও বাড়তে থাকে। জ্যাক রাতে ঘুমানোর সময় প্রায় অনুভব করত যেন কেউ তার একেবারে কাছে দাঁড়িয়ে আছে এবং তার পাশে শ্বাস নিচ্ছে, কিন্তু কাউকে দেখা যেত না। এক রাতে হঠাৎ একজন তরুণীর কণ্ঠ শুনে জ্যাকের ঘুম ভেঙে যায়। তার মনে হয় হয়তো জনেট তাকে ডাকছে, কিন্তু সে বিছানার দিকে ফিরে তাকিয়ে দেখে সেখানে জ্যানেট নয়, অন্য একজন অচেনা তরুণী দাঁড়িয়ে আছে। তার মুখ ছিল একেবারে ফ্যাকাশে। জ্যাক যে মেয়েটিকে দেখেছিল তার চোখের নিচে ছিল গভীর কালো দাগ। জ্যাক কিছু করার আগেই মেয়েটি তাকে ধরে ফেলে এবং জ্যাক অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর জ্যাক দেখে তার পুরো শরীর যেন কারো আঁচড়ের দাগ রয়েছে। জ্যাক ঘটনাটি জ্যানেটকে বললে জ্যানেট জানায় তার সঙ্গেও প্রায় রাতেই এমন ঘটনা ঘটে। একটি লম্বা কালো ছায়া তার কাছে আসে, চাদর টেনে নামিয়ে দেয় এবং তার পা ধরে টানতে থাকে। এরপর জনেট জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পর তার শরীরেও আঁচড়ের দাগ দেখা যায়। এসব শুনে দুজনেই খুব ভয় পেয়ে যায়। এক রাতে জ্যাক ও জনেট ঘুমিয়েছিল। জ্যাক একটি অদ্ভুত স্বপ্ন দেখে যে সে বাতাসে ভাসছে, কিন্তু কিছুক্ষণ পর ঘুম ভেঙে বুঝতে পারে এটি কোনো স্বপ্ন নয়। সে সত্যিই বিছানার প্রায় 2 ফুট উপরে ভাসতেছিল। হঠাৎ সে ছটফট করতে শুরু করে এবং আবার বিছানার উপর পড়ে যায়। জ্যানেটের সঙ্গেও আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক দুপুরে তারা ঘুমাচ্ছিল। হঠাৎ জ্যানেট অনুভব করে কোনো অদৃশ্য শক্তি তাকে বিছানা থেকে নিচে টেনে নিয়ে যাচ্ছে। জ্যাক তাকে উপরে টেনে ধরার চেষ্টা করলেও সেই অদৃশ্য শক্তি এতটাই শক্তিশালী ছিল যে জ্যানেটকে বিছানা থেকে টেনে মেঝেতে ফেলে দেয় এবং ঘরের অন্য প্রান্তে নিয়ে যায়। জ্যানেট শুধু চিৎকার করতে পারছিল। কিছুক্ষণ পর সেই অদৃশ্য শক্তি তাকে ছেড়ে দেয়। স্মল পরিবার তখন ওই বাড়িতে প্রায় 13 বছর ধরে বাস করছিল। শেষ পর্যন্ত তারা বিশ্বের বিখ্যাত প্যারানরমাল তদন্তকারী অ্যাড ও লোরেন ওয়ারেনের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেয়। 1986 সালে ওয়ারেনের দম্পতি প্রথমবার তাদের বাড়িতে আসেন। বাড়িতে ঢোকার পরেই তার মনে হয় সেখানে শুধু একটি আত্মা নয়, একাধিক আত্মার উপস্থিতি রয়েছে। তারা তদন্ত শুরু করেন এবং পুরো বাড়িটি বিভিন্ন ধরনের রেকর্ডিং যন্ত্র বসান। তাদের তদন্ত অনুযায়ী বাড়িতে 4টি অশুভ আত্মা ছিল। একজন বৃদ্ধা যিনি কাউকে ক্ষতি করতে চাইতেন না, একজন অস্থির ও রাগী তরুণী, একজন লম্বা চওড়া পুরুষ, আর চতুর্থটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর, একটি অমানবিক ডিমোটিক সত্তা যেটি নাকি অন্য আত্মাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখত। এরপর ওয়ারেনরা বাড়িতে বিভিন্ন ব্লেসিং ও এক্সেসরিজমের চেষ্টা শুরু করেন
একটি এক্সোরিজমের সময় অ্যাড প্রার্থনা করতে করতে জ্যাক ও জনেটের ঘরে যান। হঠাৎ তিনি একটি ছায়া দেখতে পান। ঘরে ঢুকে প্রার্থনা করার সময় হঠাৎ তার মনে হয় কেউ যেন তার গলা চেপে ধরেছে। অদৃশ্য শক্তির চাপ তার গলায় অনুভূতি হচ্ছিল। পরে দলের একজন সদস্য এসে জোরে প্রার্থনা করতে শুরু করলে সেই চাপ কমে যায়, কিন্তু অ্যাডের গলায় আঙ্গুলের মতো গভীর দাগ দেখা যায়। বাড়ির পরিবেশ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে শিশুরা একা ঘরে ঘুমাতেই চাইতো না। দেওয়ালে থাকা যীশু খ্রিস্টের ক্রস নিজে থেকেই খুলে পড়ে যেত। আসবাবপত্র নিজে থেকেই জায়গা বদল করত। কখনো কখনো জ্যাক, জনেট এবং ওয়ারেনদের সামনে চেয়ারগুলো বাতাসে উঠে এসে অপরের সঙ্গে ধাক্কা খেতে শুরু করত। একদিন অ্যাড, জ্যাক এবং জনেট বেডরুমের আয়নায় একটি বার্তা দেখতে পান। সেখানে লেখা ছিল লিভ, অর্থাৎ চলে যাও। এতে বোঝা যায় কোনো অদৃশ্য সত্তা তাদের সেখানে থাকা একেবারেই পছন্দ করছিল না। কোনো পুরোহিতই অ্যাড ও লোরেনকে তেমন সাহায্য করতে পারছিলেন না। শেষ পর্যন্ত স্মল পরিবার সংবাদ মাধ্যমের কাছে তাদের ঘটনা প্রকাশ করে। পরিচয় গোপন রেখে তারা লোরেনের সঙ্গে একটি টকশোতেও যায় এবং পুরো ঘটনা জানায়। বাড়িতে ফিরে আসার পর সেই ডেমনিক সত্তা যেন প্রতিশোধ নিতে প্রস্তুত ছিল। সেই রাতে জ্যাক ও জনেট অনুভব করে তাদের বিছানা প্রচণ্ডভাবে কাঁপছে। চোখ খুলে তারা দেখে বিছানাটি বাতাসে ভাসছে। তাদের সামনে দাঁড়িয়েছিল একটি বিশাল লম্বা ও কালো ছায়ার মতো সত্তা। অন্ধকারের মধ্যে তার শুধু লাল চোখ দেখা যাচ্ছিল। তারা গর্জনের মতো শব্দ শুনতে পায়। এরপর জ্যাক ও জনেটের শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে। তারা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়। একটি এক্সোরিজমের সময় গল্প অনুযায়ী জনেটের ওপর সেই সত্তার ভর করে এবং সে বাতাসে ভাসতে শুরু করে। তার চোখ সাদা হয়ে যায় এবং সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। জ্যাক এই অবস্থা দেখে এক্সোরিজম বন্ধ করতে চায়, কিন্তু ওয়ারেনরা তাকে থামতে নিষেধ করেন। জনেট চিৎকার করতে থাকে এবং তার কণ্ঠস্বরও বদলে যায়। মনে হচ্ছিল সে অন্য কোনো ভাষায় কথা বা চিৎকার করছে। হঠাৎ বাতাসে ভাসতে থাকা জনেট দেওয়ালে গিয়ে প্রচণ্ডভাবে আঘাত পায় এবং মাটিতে পড়ে যায়। তার মাথা থেকে রক্ত বের হতে শুরু করলে জ্যাক শেষ পর্যন্ত এক্সোরিজম বন্ধ করিয়ে দেয়। 1989 সালে ওয়ারেনরা শেষবারের মতো এক্সোরিজম করেন। এরপর ধীরে ধীরে কথিত ডেমনিক কার্যকলাপ কমে আসে। তবে সেই ডেমনিক সত্তা সত্যিই পরিবারটিকে ছেড়ে দিয়েছিল কিনা তা কখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। প্রায় 15 বছর ভয় ও নির্যাতনের মতো পরিস্থিতির পর স্মল পরিবার শেষ পর্যন্ত বাড়িটি ছেড়ে চলে যায়। এটি এমন একটি ঘটনা ছিল যা ওয়ারেনের দম্পতিও পুরোপুরি সমাধান করতে পারেননি। তো ডিয়ার লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। মিস্টার গুপ্তা কাজের কারণে প্রায় বাড়ির বাইরে থাকতেন। তার স্ত্রী, 2 ছোট সন্তানকে নিয়ে নতুন ফ্ল্যাটে একাই থাকতেন। 25 জুলাই মুম্বাইয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেদিন রাতেও মিস্টার গুপ্তা অফিসের কাজে বাইরে ছিলেন। রাত প্রায় 1টা। মিসেস গুপ্তা টিভি দেখছিলেন। হঠাৎ তার মনে হলো তার ছেলে শুভম হয়তো ঘুম থেকে উঠে দুষ্টামি করছে। তিনি বললেন, শুভম, তুই এখনও ঘুমাসনি? কিন্তু সেখানে শুভম ছিল না। তার জায়গায় দাঁড়িয়ে ছিল প্রায় 18 থেকে 19 বছর বয়সী অদ্ভুত দেখতে একটি ছেলে। মিসেস গুপ্তা ভয় পেয়ে যান। ছেলেটি এরপর শিশুদের ঘরের দিকে চলে যায়। মিসেস গুপ্তাও তার পেছনে যান, কিন্তু ছেলেটিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পরে শিশুদের ঘরের আলমারি খুঁজতেই তিনি ছেলেটিকে সেখানে দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করতে চান, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক ছিল না। ঠিক তখনই কেউ দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। মিসেস গুপ্তা দরজা খুললে দেখেন একজন বৃদ্ধা মহিলা হাতে কোদাল নিয়ে শিশুদের ঘরের দিকে এগিয়ে যাচ্ছেন। মিসেস গুপ্তাও তার পেছনে যান। হঠাৎ দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে যায়। পরে দরজা খুলে তিনি দেখেন বৃদ্ধা মহিলাটি সেই ছেলেটির সঙ্গে বারান্দার রেলিংয়ের কাছে দাঁড়িয়ে আছেন। মহিলাটি মিসেস গুপ্তার দিকে তাকায় এবং ছেলেটিকে সঙ্গে নিয়ে বারান্দা থেকে নিচে ঝাঁপ দেয়। ভয়ে মিসেস গুপ্তা সঙ্গে সঙ্গে তার 2 সন্তানকে নিয়ে গাড়িতে ওঠেন এবং একজন পারিবারিক বন্ধুর বাড়িতে চলে যান। পরে খোঁজ নিয়ে জানা যায় ওই বিল্ডিং নির্মাণের সময় 25 জুলাই 2005 সালে একজন মহিলা এবং একজন মানসিকভাবে অসুস্থ এক ছেলে 25 তলা থেকে পড়ে মারা গিয়েছিল।
সেই ঘটনার পর থেকে ওই ফ্ল্যাটটি খালি পড়ে আছে এবং কেউ সেখানে থাকতে চায় না। ডিয়ার লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের তৃতীয় ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। 19 বছর বয়সী কবির কোটা থেকে দিল্লিতে এসেছিল ইঞ্জিনিয়ারিং পড়তে। সে ভর্তি হয়েছিল সেন্ট মাইকেলস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। কলেজের নিয়ম ছিল সব ছাত্রছাত্রীকেই ক্যাম্পাসের হোস্টেলে থাকতে হবে। কবির তার কলেজে ভর্তি হওয়া নিয়ে ভীষণ খুশি ছিল। এমনকি তাদের পরিবার থেকে কলেজে পড়তে যাওয়া প্রথম ছেলে ছিল সে। তবে কলেজে যাওয়ার পর যে বিষয়টির জন্য সে সবচেয়ে বেশি অপেক্ষা করছিল সেটি ছিল ফ্রেশার নাইট। এই রাত নিয়ে সবাই খুব উত্তেজিত ছিল। কলেজের নিয়ম অনুযায়ী প্রত্যেককে একজন ড্যান্স পার্টনার নিয়ে আসতে হতো। কবিরের আগে কখনো কোনো গার্লফ্রেন্ড ছিল না, এমনকি সে কোনো মেয়েকেও কখনো ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করেনি। কিন্তু ফ্রেশার নাইটের জন্য তার মনে একজনের কথা ছিল, সে ছিল রাগিনী। রাগিনী ছিল কলেজের সবচেয়ে সুন্দর মেয়েদের একজন। কলেজের প্রথম দিন থেকে তাকে দেখেই কবির তার প্রেমে পড়ে গিয়েছিল। অবশেষে সাহস করে কবির রাগিনীকে ফ্রেশার নাইটে তার সঙ্গে যাওয়ার জন্য জিজ্ঞেস করল। রাগিনী হাসি মুখে রাজিও হয়ে গেল। সে কবিরকে সন্ধ্যায় তাকে নিতে আসতে বলল। এতে কবিরের আনন্দের সীমা রইল না। সে নির্ধারিত সময়ের অনেক আগেই রাগিনীর হোস্টেলের সামনে পৌঁছে গেল। কিন্তু সেখানে রাগিনীকে পেলেও সে একা ছিল না। তার সঙ্গে ছিল কলেজের সিনিয়র বিরাজ এবং তার কয়েকজন বন্ধু। কবির আসতেই বিরাজ তার কলার ধরে তাকে মারতে শুরু করলো। সে বারবার বলতে লাগলো প্রথম বছর ছাত্র হয়ে কবিরের এত সাহস কিভাবে হলো যে সে বিরাজের গার্লফ্রেন্ড রাগিনীকে ফ্রেশার নাইটে যাওয়ার জন্য জিজ্ঞেস করেছে। সেদিন বিরাজ এবং তার বন্ধুর নিরীহ কবিরকে প্রচণ্ড মারধর করলো। এরপর সময় যত যেতে লাগলো, বিরাজ ও তার বন্ধুরা কবিরের জীবন দুর্বিষহ করে তুলল। যেখানেই তারা কবিরকে দেখত সেখানেই তাকে বিরক্ত করত। এমনকি সারা রাত তার হোস্টেলের রুমের বাইরে শব্দ করে তাকে মানসিকভাবে নির্যাতন করত। এক রাতে কবির ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই তার ঘুম আসছিল না। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর সে ফোনটি অন করলো। ফোনে তেমন কোনো কিছু আকর্ষণীয় জিনিস ছিল না। ফোন বন্ধ করতে যাওয়ার সময় হঠাৎ তার হোম স্ক্রিনে একটি অদ্ভুত অ্যাপ দেখতে পেল। অ্যাপসটির নাম ছিল NKN। কবির ভাবলো হয়তো ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করার কারণে অ্যাপসটি তার ফোনে ইনস্টল হয়ে গেছে। কিন্তু অ্যাপসটি আসলে কি? এরকম কোনো অ্যাপসের কথা সে আগে কখনো শোনেনি। অ্যাপসটি খুলতেই একটি মেসেজ ভেসে উঠল, NKN-এ আপনাকে স্বাগতম। এমন একটি অ্যাপস যা সব সমস্যার সমাধান করে। নিচে ছিল মাত্র একটি বাটন, কন্টিনিউ। কিছুটা দ্বিধা নিয়ে কবির সেখানে চাপ দিল। পরের মেসেজটি দেখে সে অবাক হয়ে গেল, একটি মৃত্যু কামনা লিখুন। কবির মুচকি হাসলো। তার মনে হলো এই অ্যাপস আবার কি করতে পারবে। মজা করে সে সেখানে রিয়াজের নাম লিখে দিল। 1 সেকেন্ডের জন্য ফোনের স্ক্রিন ঝলক দিয়ে উঠল। তারপর অ্যাপসটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বিষয়টি কবিরের কাছে অদ্ভুত লাগলো। সে আবার অ্যাপসটি খোলার চেষ্টা করলো, কিন্তু এবার অ্যাপসটি তার ফোন থেকেই উধাও হয়ে গেছে। এমনকি অ্যাপ সেন্টারেও NKN নামে কোনো অ্যাপস খুঁজে পাওয়া যায় নাই। কবির ভাবলো হয়তো তার ফোনে কোনো ভাইরাস ঢুকেছে। তাই সে ফোনটি ফরম্যাট করে পাশে রেখে গভীর ঘুমে চলে যায়। পরদিন সকালে ফোনের নোটিফিকেশন শব্দে কবিরের ঘুম ভাঙে। সে ফোন হাতে নিতে প্রথমেই সময় দেখল। ক্লাসের জন্য সে অনেক দেরি করে ফেলেছে। তাই নোটিফিকেশনের কথা ভুলে দ্রুত তৈরি হয়ে ক্লাসের দিকে ছুটল। হোস্টেলের করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে দেখতে পেল রুম নাম্বার 21, অর্থাৎ বিরাজের রুমটি পুলিশ টেপ দিয়ে সিল করা হয়েছে। চারপাশে পুলিশ, হোস্টেল ওয়ার্ডের এবং অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে। কবির একজন সিনিয়রকে জিজ্ঞেস করলো এখানে কি হয়েছে। যে উত্তর সে পেল তা শুধু তার শরীর শিউরে উঠল। বিরাজকে কেউ গলা কেটে হত্যা করেছে। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে বিরাজের মাথা প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন বিরাজের ঘরটির ভেতর থেকে লক করা ছিল।
কেউ কোনো চিৎকার বা শব্দও শোনেনি। ঘরে জোর করে ঢোকার কোনো চিহ্নও ছিল না। তখনই কবিরের মনে পড়ল আগের রাতের ঘটনা। সে দ্রুত নিজের ফোন বের করলো, আর ফোনটি খুলতেই তার বুক কেঁপে উঠল। এনকেএন অ্যাপসটি আবার তার ফোনে ফিরে এসেছে, আর সকালের নোটিফিকেশনে লেখা এনকেএন প্রবলেম সলভড। এটি দেখে কবিরের হাত থেকে ফোন পড়ে গেল। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে দ্রুত ফোন তুলে অ্যাপসটি আনইনস্টল করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই অ্যাপসটি ডিলিট হচ্ছিল না। কবিরের মনে প্রশ্ন জাগলো, তাহলে কি রিয়াজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী? এই চিন্তায় অস্থির হয়ে ক্লাস শেষে সে নিজের রুমে ফিরে গেল। দুপুর হয়ে গেছে, সবাই ক্লাসে থাকায় পুরো হোস্টেল প্রায় ফাঁকা। কবির একা ভয়ে নিজের রুমে বসেছিল। হঠাৎ তার দরজায় কেউ টোকা দিল। কবির উঠে দরজা খুলে দেখলো বাইরে কেউ নেই। এবার সে আরও ভয় পেয়ে গেল। সে আবার এনকেএন অ্যাপসটি ফোন থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু অ্যাপসটি কিছুতেই ডিলিট হচ্ছিল না। ভয়ে কবির ফোনটাই বন্ধ করে দিল। কিছুক্ষণ পরেও তার ফোনে আবার একই নোটিফিকেশন এলো। সেখানে লেখা, রাগিনীকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দাও। এটি পরে কবির প্রচণ্ড ভয় পেয়ে ফোনটি মেঝেতে ছুঁড়ে মারলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। ফোনে একের পর এক নোটিফিকেশন আসতেই থাকলো। অবশেষে বিরক্ত ও আতঙ্কিত হয়ে কবির ফোনটি তুলে নিল। এবার এনকেএন অ্যাপে একটি ভয়েস মেসেজ ছিল। কাঁপতে কাঁপতে কবির সেটি চালু করলো। ভয়ঙ্কর একটি কণ্ঠস্বর শোনা গেল, তুমি যদি এটা না করো। কবির কিছু করার আগেই অ্যাপে আরও দুটি অপশন ভেসে উঠল, পাঁচ রাগিনী অথবা কাঠ কাশবি। কবিরের হাত পা ঠান্ডা হয়ে গেল, কারণ কাশবি ছিল তার ছোট বোনের নাম। হঠাৎ তার মনে হলো ঠিক তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কবির তার ঘাড়ের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস অনুভব করলো, কিন্তু পিছনে ফিরে তাকানোর সাহস তার ছিল না। ঠিক তখনই তার কানে সেই ভয়েস মেসেজের কণ্ঠস্বর ভেসে এলো, কাউকে তো বেছে নিতেই হবে। এবার কবির বুঝতে পারল, সে যদি রাগিনীকে বেছে না নেয় তাহলে তার ছোট বোন কাশবিকে মেরে ফেলা হবে। কবিরের হাত কাঁপতে লাগলো, তবুও সাহস করে সে এক মুহূর্তের জন্য ফোন থেকে চোখ তুলে সামনে থাকা আয়নার দিকে তাকালো। আর যা দেখলো তাতে সে যেন পাথরের মতো হয়ে গেল। তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল একটি লম্বা কালো ছায়া। ভয়ে কবিরের প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। নিজের বোনকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে রাগিনীকে বেছে নিল। অপশনটি বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাপটি এবং সেই কালো ছায়া দুটি অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে রাগিনী রহস্যজনকভাবে কলেজের মূল সিঁড়ি থেকে পড়ে গেল। তার পা ভেঙে গেল। এবার কবির বুঝতে পারল সে ভয়ঙ্করভাবে এই অ্যাপসের ফাঁদে আটকে গেছে। অ্যাপসটি এখন তার জীবন নিয়ন্ত্রণ করছে। কবির বুঝতে পারছিল না কিভাবে সে এই পরিস্থিতি থেকে বের হবে। সে নিজের রুমে নিজেকে আটকে রেখে পাগলের মতো কাঁদতে লাগলো। ঠিক তখনই আবার তার ফোনে একটি নোটিফিকেশন এলো, কিন্তু এবার কবির ফোনটি খোলার পরিবর্তে সেটিকে পুরোপুরি ভেঙে ফেললো। এরপর থেকে কারো সঙ্গে কথা বলার দরকার হলে সে হোস্টেলের ল্যান্ডলাইন ব্যবহার করত। পরবর্তী কয়েকদিন তার জীবন বেশ শান্তভাবেই কাটলো, কিন্তু একদিন ক্লাস শেষে বাড়িতে ফোন করার জন্য কবির হোস্টেলের ল্যান্ডলাইন থেকে ফোন করলো। ফোনের ওপাশ থেকে যে কণ্ঠস্বর ভেসে এলো সেটি তার মায়ের কণ্ঠস্বর ছিল না, সেটি ছিল সেই একই ভয়েস যা সে আগে এনকেএন এর ভয়েস মেসেজে শুনেছিল। কণ্ঠস্বর বলল, তোমার কি মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে? কবির ফোনটি সেখানেই ফেলে রেখে দৌড়ে পালিয়ে গেল। এবার তার মনে হতে লাগলো সে হয়তো কোনোদিনই এই জিনিসের হাত থেকে মুক্তি পাবে না। নিজের রুমে বসে সে ডায়েরিতে পুরো ঘটনাগুলো লিখে রাখলো। ঠিক তখনই আবার সে তার ফোনের নোটিফিকেশনের শব্দ শুনতে পেল। কবির তার ডেস্কের চারপাশে খুঁজতে লাগলো। শেষে ডেস্কের একটি ড্রয়ার এসে তার পুরনো ফোনটি দেখতে পেল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, কয়েকদিন আগে সে ফোনটি পুরোপুরি ভেঙে ফেলেছিল, কিন্তু এখন সেটি একেবারে ঠিকঠাক অবস্থায় ড্রয়ারের মধ্যে পড়েছিল। এবার কবির সিদ্ধান্ত নিল যেভাবেই হোক সেই অভিশাপে শেষ করবে। এনকেএন অ্যাপে এবার লেখা ছিল, প্রিন্সিপালের গাড়ির ব্রেক কেটে দাও। কবির আর সহ্য করতে পারল না।
রাগের মাথায় সে অ্যাপে লিখল, আমি যদি এটা না করি তাহলে বিনিময়ে তুমি কি চাও? সঙ্গে সঙ্গে তার ফোনে 4টি নাম ভেসে উঠল। সেই 4টি নামই ছিল তার পরিবারের সদস্যদের। তার নিচে লেখা ছিল কিল ওয়ান, অর্থাৎ একজনকে হত্যা করো। কবির এই ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু যতই চেষ্টা করছিল ততই সে ওই জালে জড়িয়ে পড়ছিল। সে তার ঘরের বিভিন্ন জায়গায় সেই কালো ছায়াটিকে দেখতে শুরু করলো। তার কানে ক্রমাগত একই ভয়ঙ্কর শব্দ বাজতে লাগলো। শেষ পর্যন্ত কবিরের সহ্যের সব সীমা পার হয়ে গেল। সে চিৎকার করে বলল, কবিরকে মেরে ফেলো, এই সমস্যার সমাধান করে দাও। পরদিন সকালে কবিরকে তার হোস্টেল রুমে মৃত অবস্থায় পাওয়া গেল। তার রুম থেকে কোনো প্রমাণ পাওয়া গেল না, শুধু একটি ডায়েরি পাওয়া গেল। কিন্তু ডায়েরিটির প্রতিটা পৃষ্ঠা পুরোপুরি ছেঁড়া ছিল। তো বন্ধুরা, আপনার ফোনে যদি কখনো এমন কোনো অ্যাপস নিজে থেকেই চলে আসে, তাহলে আপনি কি সেটি ব্যবহার করবেন? তো ডেইলি লেসনের এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তো এই ঘটনাটি 24 বছর বয়সী বরুণের। বরুণ দিল্লি থেকে চাকরির কারণে মুম্বাই এসেছিল। যদিও মুম্বাইয়ের ব্যস্ত জীবনযাপন তার খুব একটা পছন্দ ছিল না, তবুও নিজের কাজের প্রতি সে খুবই আগ্রহী ছিল। এই গল্পটি 24 বছর বয়সী বরুণের। বরুণ দিল্লি থেকে চাকরির কারণে মুম্বাই এসেছিল। যদিও মুম্বাইয়ের ব্যস্ত জীবনযাপন তার খুব একটা পছন্দ ছিল না, তবুও নিজের কাজের প্রতি সে খুবই আগ্রহী ছিল। নিজের ক্যারিয়ারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিছুদিনের জন্য সে মুম্বাই এসেছিল। বরুণ প্রায় অফিস থেকে অনেক দেরিতে বের হতো। কখনো কখনো এতটাই দেরি হয়ে যেত যে অফিস থেকে বের হওয়ার শেষ মানুষটি হয়তো সে ছিল। সেদিনও এমনই একটি রাত ছিল। অফিসের কাজ করতে করতে রাত 11টা বেজে গিয়েছিল। নিজের জিনিসপত্র গুছিয়ে বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে বরুণ দেখল বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো অটোরিকশা পাওয়া যাচ্ছিল না, এমনকি কোনো ক্যাবও নয়। তাই বরুণ রাস্তায় এক কোণে দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। হঠাৎ তার মাথায় বৃষ্টির ফোঁটা পড়া বন্ধ হয়ে গেল। বরুণ মাথার তুলে দেখল তার মাথার উপরে ছাতা ধরা রয়েছে, আর সেই ছাতা হাতে নিয়ে তার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বরুণ হেসে লোকটিকে বলল থ্যাংক ইউ, কিন্তু লোকটি কোনো উত্তর দিল না, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। বরুণ আবার বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মতো মানুষ এখন খুবই কমই পাওয়া যায়। কয়েক সেকেন্ড চুপ থাকার পর লোকটি অবশেষে বলল, আমার কি, আমি তো একজন ফকির। কাল অন্য একজনের সঙ্গে দেখা হয়েছিল, আজ তোমার সঙ্গে দেখা হয়েছে, আর কাল অন্য কারো সঙ্গে দেখা হবে। লোকটির কথাগুলো বরুণের কাছে অদ্ভুত অদ্ভুত লাগলো। তার মনে হলো হয়তো লোকটি মাতাল। বরুণ সঙ্গে সঙ্গে লোকটির ছাতার নিচ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে শুরু করলো। তার আশা ছিল সামনে গেলে হয়তো অটো পাওয়া যাবে, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না। বৃষ্টির মধ্যে হাঁটার সময় বরুণের পা যখন পানিতে পড়ছিল, তখন একটা শব্দ হচ্ছিল, ছপাক ছপাক। কিছুটা পথ যাওয়ার পর বরুণ লক্ষ্য করলো সেই শব্দ যেন এখন দুবার হচ্ছে, অর্থাৎ তার নিজের পায়ের শব্দের পাশাপাশি আরো কারো পায়ের শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন তার পেছনে পেছনে হাঁটছে। বরুণ ঘুরে পেছনে তাকালো, কিন্তু সেখানে কেউই ছিল না। পুরো শহরটাই বরুণের কাছে নতুন ছিল। রাস্তাঘাট সম্পর্কেও তার খুব একটা ধারণা ছিল না, তবে তার বাড়ি অফিসের কাছেই হওয়ায় কোনোভাবে হেঁটে সে নিজের বাড়িতে পৌঁছে গেল। সেদিন রাতে বরুণের রুমমেটও ফ্ল্যাটে ছিল না। কয়েকদিনের জন্য সে নিজের বাড়িতে গিয়েছিল। বরুণ সাধারণত অফিস থেকে ফিরে সরাসরি ঘুমিয়ে পড়তো, কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। বিছানায় ছুঁয়ে বরুণ যতই ঘুমানোর চেষ্টা করছিল, তার চোখে ঘুম আসছিল না। তার ফ্ল্যাটটিও বিল্ডিংয়ের 6ষ্ঠ তলায় ছিল। বাইরে প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে ঘরের জানালাটি জোরে জোরে শব্দ করছিল। আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে আকাশ ফেটে যাবে। এই সব কিছুর কারণে পুরো পরিবেশটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল। অনেকক্ষণ ঘুমানোর ব্যর্থ চেষ্টা করার পর বরুণ রুম থেকে রান্নাঘরে পানি খাওয়ার জন্য উঠে এলো, কিন্তু ঘরের মেঝেতে পা রাখতেই সে চমকে উঠল, কারণ তার ঘরের মেঝে ভেজা ছিল
বরণ উঠে ভালো করে দেখলো ঘরের জানালাটি সামান্য খোলা থাকার কারণে বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। সে দ্রুত জানালাটি বন্ধ করতে গেল, আর ঠিক তখনই জানালার কাচের উপর সে একটি হাত দেখতে পেল। হাতটি দেখে বরণের মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। ষষ্ঠ তলার জানালায় কারো হাত কিভাবে আসতে পারে? ভয়ে বরণ দৌড়ে আবার বিছানায় উঠে গেল, আর তার চোখের সামনেই সেই হাতটি হঠাৎ করে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। বরণ কিছুই বুঝতে পারছিল না। এর মধ্যেই হঠাৎ ফ্ল্যাটের বিদ্যুৎ চলে গেল। বরণ মুম্বাইয়ের এক বন্ধুকে ফোন করার জন্য নিজের ফোনটি হাতে নিল, কিন্তু তখন সে দেখলো ফোনটি চার্জে লাগানো থাকা সত্ত্বেও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফোনে একটিও ব্যাটারি নেই। এবার বরণের ভয় আরো বেড়ে গেল। ঠিক তখনই রান্নাঘর থেকে প্রচণ্ড শব্দ হলো, কাঁচ ভেঙে পড়ার শব্দ। বরণ সাহস করে উঠে রান্নাঘরে গেল। সেখানে মেঝের ওপর একটি কাচের ভাঙা বোতল পড়েছিল। চারপাশে তাকাতেই বরণ রান্নাঘরে একটি কালো বিড়াল দেখতে পেল। তার মনে হলো সম্ভবত বিড়ালের ধাক্কাতেই বোতলটি ভেঙেছে। এতে বরণ কিছুটা স্বস্তি পেল। সে নিজেকে বোঝাতে লাগলো, এত রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে একা থাকার কারণেই হয়তো আমি এসব অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। নিজেকে সামলে বরণ ভাঙা কাজ পরিষ্কার করে আবার নিজের ঘরে ফিরে যেতে লাগলো। কিন্তু সে জানতো না এরপর তার সঙ্গে কি ঘটতে চলেছে। নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বরুণের শরীর বেশ অবশ হয়ে গেল। তার ঘরের এক কোণে সেই একটি লোক দাঁড়িয়ে ছিল, যে লোকটি তাকে অফিসের নিচে ছাতা দিয়েছিল। লোকটি চুপচাপ দাঁড়িয়ে ছিল, আর তার পুরো শরীর থেকে পানি ঝরছিল। হঠাৎ বজ্রপাতের আলোয় বরুণ লোকটির পুরো শরীর দেখতে পেল। তার চামড়া সম্পূর্ণ নীল হয়ে গিয়েছিল। ভয়ে বরুণ যেন পাথর হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তখন লোকটি নীরবতা ভেঙে বলল, আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে এমন কেন হলো? বরুণ কিছুই বুঝতে পারছিল না। সে কিছু বলার আগেই প্রচণ্ড বজ্রপাত হলো, আর মুহূর্তের মধ্যেই লোকটি বরুণের একেবারে কাছে চলে এলো। তার মুখ ছিল ভয়ঙ্কর। হঠাৎ লোকটির শরীর ফুলতে শুরু করলো। মনে হচ্ছিল তার শরীরের ভেতর যেন কোনো কিছু ভরে যাচ্ছে। ঠিক তখনই বরুণের ঘরের ভেতর হঠাৎ পানি ঢুকতে শুরু করলো। চারিদিকে শুধু পানি আর পানি। কিছু বোঝার আগেই বরুণ সেই পানির মধ্যে ডুবে যেতে লাগলো। সে শ্বাস নিতে পারছিল না। ধীরে ধীরে সে পানির নিচে তলিয়ে যেতে লাগলো। পরদিন সকালে বরুণের রুমমেট বাড়িতে ফিরে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখলো। সে কোনোভাবে বরুণকে তুলে বসানোর চেষ্টা করলো। ঠিক তখনই বরুণের মুখ দিয়ে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে এলো। মনে হচ্ছিল তাকে যেন সমুদ্র থেকে তুলে আনা হয়েছিল। কিছুক্ষণ পর বরুণ জ্ঞান ফিরে পেল। তারপর সে তার রুমমেটকে পুরো ঘটনা খুলে বলল। বরুণ যখন পানির মধ্যে ডুবে যাচ্ছিল, তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিল। মনে হচ্ছিল সে যেন সেই লোকটির জীবনের ঘটনা নিজের চোখে দেখতে পাচ্ছে। সে দেখলো একই রকম এক রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। সেই লোকটি অফিস থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। বৃষ্টি এতটাই বেশি ছিল যে রাস্তার বিভিন্ন জায়গায় পানি জমে গিয়েছিল। লোকটি অফিসের নিচে দাঁড়িয়ে একটি অটোর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই তার পাশে একজন মহিলা এসে দাঁড়ালো। কিছুক্ষণ পর সেই মহিলাকে নিতে একটি গাড়ি সেখানে এলো। মহিলাটি গাড়িতে ওঠার সময় লোকটি দেখতে পেল তার ওড়না গাড়ির দরজার বাইরে বেরিয়ে রয়েছে। শুধু মহিলাটিকে বিষয়টি জানাবে বলে লোকটি গাড়িটির পেছনে দৌড়াতে শুরু করলো। কিন্তু দৌড়ানোর সময় তার পা একটি ভয়ঙ্কর গভীর গর্তের মধ্যে পড়ে গেল। গর্তটি এতটাই গভীর ছিল যে লোকটি তার ভেতরে ডুবে যেতে লাগলো। কেউ তাকে উদ্ধার করার আগেই তার ফুসফুসে পানি ঢুকে গেল। সেখানেই তার মৃত্যু হয়। বরুণ পরে তার অফিসের এলাকার আশেপাশে লোকজনের কাছে সেই ঘটনা সম্পর্কে জানতে চাইল। তখন সে জানতে পারল কয়েক বছর আগে সত্যিই একজন রোগা বৃদ্ধ লোক সেই এলাকায় বৃষ্টির মধ্যে একটি গর্তে পড়ে মারা গিয়েছিল। এই কথা শুনে বরুণের বুক কেঁপে উঠল। আগের রাতে যে লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল সে আসলে সেই মৃত বৃদ্ধের আত্মা ছিল। পরের দিন বরুণ নিজের ফ্লাইটের টিকিট বুক করলো এবং মুম্বাই ছেড়ে আবার দিল্লিতে নিজের বাড়িতে ফিরে গেল। সেই ঘটনার পর থেকে বরুণ আর কখনো সেই লোকটিকে দেখতে পায়নি।
কিন্তু আজও যখন প্রচণ্ড বৃষ্টি হয় বরুণ ভয়ে কাঁপতে শুরু করে, কারণ সে জানে বৃষ্টির সেই রাতের কথা সে কোনোদিন ভুলতে পারবে না। তো ডিয়ার লিসেনার, আজকের ঘটনা এ পর্যন্ত। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আর আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে এখানেই বিদায় নিচ্ছি আমি সাইফুল, আর আপনারা শুনছিলেন উত্তম ডট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।